রাজধানীতে নকশা না মেনে বানানো বাড়ির অবৈধ অংশ ভাঙতে অভিযানে রাজুক ৩৩০০র বেশি ভবন চিহ্নিত। ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে গণসংহতি আন্দোলন ঐক্যমত্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তর হবে বললেন জুনায়েদ সাকিব। ধর্ষণের শিকার হয়ে জুলাই আন্দোলনের শহীদের মেয়ের আত্মহত্যা, ময়না তদন্তের পর মরদেহ নেওয়া হচ্ছে পটুয়াখালীতে। নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের বিচার শেষ হয়নি ১১ বছরেও দ্রুত রায় কার্যকরের দাবি স্বজনদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিনি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। নকশার ব্যত্যয় ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন ৩৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এসব অবৈধ অংশ ভেঙে ফেলার অভিযান চলছে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। জরিমানা, ভবন সিলগালা সহ বিভিন্ন শাস্তি দেয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। পাশাপাশি রাজুককে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান সদ্য নিয়োগপ্রাপ্ত এই চেয়ারম্যান। যানজট, দূষণ কিংবা জলাবদ্ধতা নানা সমস্যায় জর্জরিত রাজধানী ঢাকা। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা অসংখ্য ভবন। এবার অবৈধ ভবনের কাজ স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে রাজুক। পাশাপাশি পর্যায়ক্রমে অবৈধ অংশ ভেঙে ফেলার কাজও শুরু করেছে তারা। তবে শাস্তি হিসেবে প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন, ফৌজদারি মামলা দায়ের, নকশা বাতিল এবং প্রয়োজনে ভবন সিলগালা করার কথাও জানিয়েছে রাজুক। নিয়মের ব্যত্যয় ঘটানো নির্মাণাধীন ৩৩৮২টি ভবন প্রাথমিকভাবে চিহ্নিত করেছে রাজুক। এই ৩৩৮২টা ব্যত্যয়কৃত অর্থাৎ ডেভিয়েটেড বিল্ডিং আমরা শনাক্ত করি। তো করার পরে এবং নট অনলি কিন্তু মুখে মুখে রাখি, মাপ যোগ করে আমার কাছে লিস্ট আছে কোনটা কতটুকু ডেভিয়েশন, বিদ্যুৎ, গ্যাস, পানি তারাও যাবে। তারা যাদের এই সংযোগগুলো আছে এগুলো বিচ্ছিন্ন করে মিটার আগেও বিচ্ছিন্ন কিন্তু মিটার সিজ করা হবে। ট্যাপের পরিকল্পনা অনুযায়ী ২,৩৫,০০,০০০ মানুষের জন্য ঢাকাকে বাসযোগ্য করে তোলাই লক্ষ্য। এক্ষেত্রে জোন ভিত্তিক পরিকল্পনার কথাই বলছে রাজুক। বিভিন্ন অনিয়মে রাজুক দায় এড়াতে পারে না উল্লেখ করে সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করতে রাজুককে ঢেলে সাজানোর কথা বলছেন গুরুত্বপূর্ণ এই সেবা সংস্থার চেয়ারম্যান। ডেভেলপার কোম্পানি হোক, কোনো ব্যক্তি মালিকানায় হোক, যখন কোনো কনস্ট্রাকশন শুরু করবে তার 15 দিন আগে রাজুককে চিঠি দেবে। সাসপেন্ড করছি, আমরা তদন্ত করতেছি, সকস করতেছি, বিভাগীয় মামলা দায়ের করতেছি। আমরা কিন্তু আমি বলবো না যে রাজুক এগুলোর জন্য দায়ী না, রাজুকও দায়ী। কাজে রাজুকের কর্মকর্তা কর্মচারী যারা দায়ী তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নগরের পানি, বিদ্যুৎ, গ্যাসের মতো সেবা সংস্থার বিষয়ে সমন্বিত সিদ্ধান্তের উপরও গুরুত্ব দেন রাজুক চেয়ারম্যান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন। জনাব মোহাম্মদ ফজলে রেজা সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে নকশা বহির্ভূত নির্মাণের কারণে কিন্তু প্রায় ৪,০০০ ভবনের অবৈধ অংশ ভাঙার অভিযান শুরু করেছে রাজুক। এর আগেও বিভিন্ন সময়ে আমরা কিন্তু এমন অভিযান দেখেছি, কিন্তু বাস্তবায়ন খুব কম দেখেছি। এবারের প্রেক্ষাপট কতখানি ভিন্ন হবে? আপনাকে ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। ধন্যবাদ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মূলত 87 সালে তার যাত্রা শুরু করার পর থেকে আমরা দেখেছি 56-এ যে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট হওয়ার পর পেশাজী নির্ভর একটা প্রতিষ্ঠান ছিল, যেটাকে আমলাতান্ত্রিক একটা প্রতিষ্ঠান করা হয়েছে 87-এ। এই গত 38 বছরে আমরা এই ধরনের উদ্যোগ আমরা এগুলো দেখেছি। সাধারণত আমরা দেখেছি যখন মন্ত্রণালয়ের যখন সচিব মহোদয় বা দপ্তরের চেয়ারম্যান মহোদয় জয়েন করেন, তারা এই ধরনের কিছু কার্যক্রম চালান, কিন্তু এই কার্যক্রমগুলো আসলে বেশি দিন স্থায়ী হয় কিনা জানি না। কিন্তু আমি বিশ্বাস করব বর্তমান চেয়ারম্যান মহোদয় যে কার্যক্রম গ্রহণ করেছেন সেটা চালু থাকবে এবং সেটা শুধু ছোট এলাকাগুলো স্পন্টেনিয়াস ডেভেলপ এরিয়া না হয়ে
যে ধরনের পরিকল্পিত আবাসিক এলাকায় যে ধরনের ডেভিয়েশন হচ্ছে সেগুলোর ক্ষেত্রে বজায় রাখবে। আমরা দেখেছি 2008 সালের এই বিধিমালা জারির পর এই ধরনের যদিও এই বিধিমালা একটা সুযোগ দেওয়া হয়েছিল যে হরিজন্টালি আপনার ফুটপ্রিন্টটা কম হবে, সেই জায়গাগুলো ওপেন স্পেস হবে এবং ভার্টিক্যালি এক্সটেনশন হবে, কিন্তু সেটা চালু হওয়ার পর আমরা 2010 পর্যন্ত যেটা দেখেছি সেই প্র্যাকটিসটা খুব একটা ভালোভাবে হতো না। সেই ক্ষেত্রে রাজুক সেই সময় একটা 4টা মনিটরিং কমিটি গঠন করেছিলেন, কিন্তু সেইটা বলছি সেই মনিটরিং কমিটি আসলে বেশি দিন স্থায়ী হয়নি। সুতরাং আমি এখন যেখানে বলবো, যেখানে রাজধানী কর্তৃপক্ষের আওতায় যে এলাকা আছে সেখানে 90% ভবনই আসলে অবৈধ বলা হয়, যেটা হচ্ছে নিয়ম ব্যতিরেকে তৈরি আপনি করা। মনিটরিং কমিটির কথা বলছিলেন, আমি একটু জানতে চাই যে যারা তদারকির দায়িত্বে থাকেন তাদেরকে জবাবদিহির আওতায় আনা কতটা জরুরি আসলে? আসলে রাজুকের যেটা চেয়ারম্যান মহোদয় একটু আগে তার বক্তব্যে বলছিলেন, রাজুকের সুশাসন প্রতিষ্ঠা খুবই জরুরি। জবাবদিহিতা নিশ্চিত না করতে পারলে এই ধরনের আসলে উদ্যোগ বা এই ধরনের মোবাইল কোর্ট এটা খুব ভালোভাবে কার্যকর হবে বলে মনে হয় না। যদি এটাই হতো, রাজুকের ভিতরের যে ইন্টারনাল যে যদি সুশাসন প্রতিষ্ঠা না করা যায়, তাহলে আপনি মনে করেন ঢাকা উদ্যান, মোহাম্মদপুরের যে আবাসিক এলাকাগুলো নিয়ম নীতি ব্যতিরেকে 10 তলা 12 তলা হয়ে গেছে সেগুলো হতো না। এবং আপনি রাজুকের যে ইন্সপেকশন টিম সেটা যদি প্রপারলি কাজই করতো, তো ঢাকা শহরের একটা ভবন 8 তলা 6 তলা 10 তলা ভবন একদিনে 1 মাসে হয় না, অনেক দিনে হয়। সুতরাং আমি যেটা বলবো, রাজুকের ভিতরে যে ইন্টারনাল যে সিস্টেম আছে সেটাকে আসলে জবাবদিহির আওতায় আনা দরকার। সেই ধরনের আগে নিজের ঘর থেকে এই ধরনের মানে অভিযানগুলো চালানো দরকার, তারপরে জনগণের দিকে যাওয়া দরকার। আরেকটা জিনিস বলে রাখি, শুধু গরিব এলাকাগুলোর উপরে এই ধরনের মানে আপনার মোবাইল কোড বা ভবন নির্মাণের যে অভিযান কার্যক্রম পরিচালিত হয় সেগুলো আসলে উচ্চবিত্তের এলাকাগুলো করা দরকার। গুলশান, বনানী, বারিধারা এই জনাব সুমন, আমি একটু জানতে চাচ্ছিলাম যে প্রায় 3300-র বেশি ভবনের অবৈধ অংশ কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং এগুলি উচ্ছেদ করা হবে বা অভিযান চালানো হবে। বাস্তবে আসলে এটি কতখানি সম্ভব হবে? প্রতিবন্ধকতাগুলো কি কি থাকবে? আসলে বলতে কি, এই 3400 ভবনের এই আরো অনেক বেশি ঢাকা শহরের যে অবৈধ ভবন, নির্মাণ ব্যতিরেকে ভবন এবং নির্মাণের যে অনুমোদন ব্যতিরেকে যে ধরনের ভার্টিক্যালি হরিজন্টাল এক্সপ্যান্ড করেছিল, এই ভবনের সংখ্যা আরো অনেক বেশি বলে আমরা মনে করি। কিন্তু এখন যে 3400 ভবনের ক্ষেত্রে যেটা চিহ্নিত করেছে, সেই ভবনগুলোর মধ্যে আমি যেটা মনে করি যে সবগুলোর ক্ষেত্রেই জিরো টলারেন্স আসলে অভিযান চালানো দরকার। কাউকে তার সুযোগে বা তার তদবিরের এগেইনস্টে কাউকে ছেড়ে দেওয়া এবং কারোর বিরুদ্ধে সেই ধরনের ব্যবস্থা নেওয়া, এর মধ্যে যেন না থাকা হয়। রাজুকে মানে এই ভবনগুলো সবগুলো যেন যদি করতে হয় সবগুলো করা দরকার। তা না হলে আমরা কিন্তু ঢাকা শহরের জনগণ কিন্তু মনে করে রাজুকের যে এই অভিযান, এগুলা ওই নখবিহীন দন্তবিহীন যে বাঘের গর্জনের মতোই হয়, কিছুদিন চলে সেই জায়গাগুলো আবার চলে যায়। আমি বিশ্বাস করব এই বর্তমান যে আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, উনি গণমানুষের কিন্তু ঢাকার মতো ঘনবসতিপূর্ণ একটা জায়গায় এই যে ভবন, এতগুলি ভবনের অংশ ভাঙাটা আসলে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কি হতে পারে? এটা আপনি একটা খুব ভালো কথা বলেছেন। সামাজিক এবং অর্থনৈতিক দুইটা প্রভাবই আছে, কিন্তু যেগুলা নির্মাণাধীন ভবন সেই ভবনগুলোতে কিন্তু এটা খুব সহজেই কার্যকর করা যায় আপনি যদি আইনি এই ব্যাপারটা প্রতিষ্ঠা করতে চান। আপনি একটা জিনিস দেখবেন, ঢাকা শহরে একটা এলাকা আছে 5 থেকে 6000 একরের একটা এলাকা, যেখানে বহু ভবন হয়, সেখানে অল্প কিছু জনবল দিয়েই কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় খুব ভালোভাবে এই ডেভিয়েশনটা মেনটেন করা হয়। তাহলে রাজুকের এত জনবল দিয়ে সেই জিনিসটা করা খুব যে জটিল কিছু সেটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় রাজুক যদি মনস্থ করে এই কাজগুলো করবে। আপনি যেটা বলেছেন অর্থনৈতিক সেই ধরনের আসলে একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে, কিন্তু আপনি আইনের শাসন এবং জনগণের যে এই আইনের প্রতি শ্রদ্ধা এটা প্রতিষ্ঠা করার জন্য তাহলে আপনার এটা অবশ্যই মেনটেন করতে হবে। কিছু কিছু জিনিস করতে হয়, কিন্তু যেই ভবনগুলো আসলে শেষ হয়ে গিয়েছে, যেখানে ভবনে ওইখানে মানুষজন বসবাস করছে, সেই জায়গাগুলোর সামাজিক প্রেক্ষাপটে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, সেইটাকে আপনি অন্য মোমেন্টামেও আসলে এইগুলা সমস্যার সমাধান করা সম্ভব পাবলিক কনসালটেশনের মাধ্যমে এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট প্রয়োগের মাধ্যমে। জি, জনাব মোহাম্মদ ফজলে রেজা সুমন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরটিতে। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে বসেছে গণসংহতি আন্দোলন। সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে শুরু হয় সংলাপ। এতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বৈঠকের শুরুতেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন,
সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে, যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন আলী রিয়াজ। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জবাবদিহিতার সংস্কৃতি না থাকায় জুলাই অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে। দ্বিমত থাকা বিষয়ে জনগণের কাছে যেতে হবে, ঐক্যমত্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে চলতে হবে বলেও জানান জোনায়েদ সাকি। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। প্রথম কাজ হচ্ছে শহীদদের মর্যাদায় অধিষ্ঠিত করা, আহতদের চিকিৎসা করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ন্যায় বিচার সূত্রপাত করা। দেশে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, একটা ফ্যাসিস্ট বন্দোবস্তের বদলে নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা যাবে। ইতালির রোমে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ভ্যাটিকানের শীর্ষ নেতারা। শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর তারা সাক্ষাৎ করেন। এদের মধ্যে রয়েছেন কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি, কার্ডিনাল জ্যাকব কুভাকাত সহ ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতারা। সাক্ষাতে দুই কার্ডিনাল পোপ ফ্রান্সিসের লক্ষ্য দারিদ্র্য দূরীকরণে তার প্রচেষ্টা সহ পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব নিয়ে দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন। পরে তারা অধ্যাপক ইউনুসের কাজের প্রশংসা করেন এবং প্রয়াত পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও বর্ণনা করেন। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে অধ্যাপক ইউনুসকে জীবন উৎসর্গ করার জন্য ধন্যবাদ জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের সাথে তার বহুবার সাক্ষাতের কথা স্মরণ করেন। বলেন, পোপ ফ্রান্সিসের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাছে টানার ক্ষমতা ছিল। তিনি একজন আশ্চর্যজনক চমৎকার মানুষ ছিলেন। রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর হোটেলে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন। পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি দুই দেশের সমৃদ্ধির জন্য ঢাকা ও মার্কোসুর সদস্য দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান। অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও লুবেটকিন যুব বিনিয়োগ ও সামাজিক ব্যবসা ও উদ্যোগ প্রসারের কৌশল নিয়েও আলোচনা করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর দেয় প্রতিষ্ঠানটি। সকালে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে প্রতিষ্ঠানটির ডিরেক্টর লিনা রিখিলা তমাং এর বৈঠক হয়। এসব নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে লিনা রিখিলা তমাং বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার কাজের অগ্রগতি নিয়েও বিস্তারিত জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন লিনা রিখিলা তমাং। সিইসি সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সংস্কার কাজের অগ্রগতি বিষয়েও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এজন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চেয়েছে দলটি। রোববার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি। এ সময় গণতন্ত্র, নারী অধিকার ও সংখ্যালঘু নিয়ে জামায়াতের অবস্থান জানতে চায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে রাজনীতিতে
নারীদের অংশগ্রহণ 43% বলে জানানো হয়েছে। এ সময় যৌনকর্মীদের লাইসেন্স দেয়া নারীর মর্যাদা ও অধিকারের প্রতি আঘাত বলে উল্লেখ করেন তিনি। নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি, তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করা জুলাই আন্দোলনে নিহত জসিমউদ্দিনের মেয়ে লামিয়ার মরদেহ নেওয়া হচ্ছে পটুয়াখালীর বাড়িতে। এর আগে সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে রাতে রাজধানীর শেখের টেকের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় লামিয়াকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনরা জানান, জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ দেন জসিম হাওলাদার। তারই কবর জিয়ারত করতে গিয়ে 18 মার্চ দলগত ধর্ষণের শিকার হন মেয়ে লামিয়া। এতে তিনি সহ বিপর্যস্ত হয়ে পড়ে পুরো পরিবার। পরে নিয়মিত চিকিৎসা নিলেও মানসিক অবস্থার উন্নতি হয়নি তার। সে কারণেই হয়তো বেছে নিলেন আত্মহননের পথ। লামিয়ার মৃত্যুর খবরে রাতেই হাসপাতালে যান বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। তারাও জানিয়েছেন, ধর্ষণে জড়িতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি। ধর্ষণের শিকার হয়েছে, যার কারণে মেয়েটা আর কি ডিপ্রেশনে ছিল, এই জন্য আর কি হয়তো বা এই পথ বেছে নিয়েছে। ইদারিং বাড়ি ছিল, মোবাইলে হুমকি দিছে নাকি, তাহলে আত্মহত্যা তো সহজে কেউ করে বলে। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, পটুয়াখালীতে মরদেহ পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগতে পারে, আর এই ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া আপনি দেখেছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহীদ জসিমউদ্দিন পাঙ্গাসিয়া গ্রামের বাড়িতে। আমরা জানতে পেরেছি লামিয়ার লাশ নিয়ে তারা স্বজনেরা ঢাকা থেকে আজ দুপুর 12টা থেকে রওনা দিয়েছেন। তাদের আসতে এখনো 4 ঘন্টা, মানে 6টার নামাজ আসবে। তার দাফনের জন্য দাফনের জন্য নিয়ে আসবেন। জি জি আপনাকে আরেকটি বিষয়ে আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী সমবেদনার জন্য আসবেন। বর্তমানে লামিয়ার লাশ কিন্তু নিয়ে আসতেছেন। এখানে যে আরপাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ে তার লাশ মাগরিবের নামাজের বাদ দাফন সম্পন্ন হবে। এখানে তাদের পরিবার কিন্তু এখানে তাদের লাশ দাফনের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখানকার এলাকাবাসী যারা আছেন তারা যেটা জানিয়েছেন, লামিয়ার যে ঘটনাটা এটা জানি না ঘটে, পরবর্তীতে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। এই ছিল আরপাঙ্গাসিয়া থেকে আমার সাথে সর্বশেষ। পটুয়াখালী থেকে কথা হচ্ছিল সহকর্মী ফরিদ উদ্দিন আক্তারের সাথে। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকাল 10:30টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। প্রথম দিন মামলার বাদী শিশু আসিয়ার মা আয়েশা খাতুন, প্রতিবেশী জলি খাতুন ও আসিয়াকে বহনকারী ভ্যান চালক রুবেল হোসেনের সাক্ষ্য নেওয়া হয়। আগামীকাল আবারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর আগে সকালে জেলা কারাগার থেকে আদালতে আনা হয় 4 জন আসামিকে। এদিকে মামলা শুরু থেকে আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকলেও লিগ্যাল এইডের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজ সাক্ষীদের জেরা করেছে। গত 5 মার্চ বোনের শ্বশুরবাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় মামলা দায়েরের পর বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। 13 এপ্রিল চার্জশিট দাখিল করে পুলিশ। বাদীসহ 3 জন সাক্ষী আজকে হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন এবং ইতিমধ্যে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ হয়েছে লিগ্যাল এইডের মাধ্যমে। তাদের নিয়োজিত আইনজীবী আজকের সাক্ষীদেরকে জেরা করেছেন। বিজ্ঞ আদালত সাক্ষ্য সমাপ্তান্তে আগামীকাল আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাক আউটের বিষয়ে সচিবালয়ে ব্রিফ করছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। মেগাওয়াট 220, ভোলা 225, 113 মেগাওয়াট, পায়রা 600, পটুয়াখালী আরএনপিএল
334, ভেড়ামারা HVDC 360, সর্বমোট 2277। এটা বন্ধ হয়ে গেল। তো এখন আপনি এখানে যে জিনিসটা এরপরে তো যে ভেড়ামারা থেকে আসলো তখন এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ গেল। তো এখন আপনারা এগুলো লক্ষ্য করবেন যে এগুলো বেশিরভাগই কিন্তু হচ্ছে যে, বেশিরভাগ না সবগুলোই তো কয়লা। আচ্ছা, বেশিরভাগই কয়লা, যেমন রামপাল কয়লা, তারপরে বরিশাল এটা কয়লা, তারপরে হচ্ছে ভেড়ামারা এটা কয়লা, সরি না পায়রা এটা কয়লা, হ্যাঁ 4টা কয়লা, বেশিরভাগই কয়লা। আচ্ছা শোনেন, এরপরে হচ্ছে ইয়েরগুলো যে মানে কয়লার বিদ্যুৎ কেন্দ্রগুলো একবার বন্ধ হয়ে গেলে একটু এটা চালু হতে একটু সময় লাগে, বুঝতে পারছেন? কিন্তু অন্যগুলো যেগুলো এগুলো একটু কম সময়ে মানে দ্রুত, কারণ এটাতে ইয়ে করে বিদ্যুৎ আস্তে আস্তে বাড়তে থাকে। তো এইটা এই জন্য এই কয়লাগুলো আসতেই হচ্ছে। এরপরে 7টা থেকেই ওনারা বিদ্যুৎ পাওয়া শুরু করছে এবং কমপ্লিটলি রিস্টোর্ড হয়েছে কখন? কমপ্লিটলি রিস্টোর যেটা আপনি বলেন স্যার, যে সময় লাগে পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, 8:30টার দিকে স্যার, 8:30টার মধ্যে 80% লোক বিদ্যুৎ পেয়ে গেছে। আচ্ছা 8:30 ধরেন, ইভেন আর একটু যদি অ্যালাউন্স তো দিয়ে আমরা বলি বাই 9 ওই সব বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল হয়ে গেছে এবং ওই যে সব গ্রাহক বিদ্যুৎ পেয়েছে আর কি। তা শুরু করতে তো আপনি বললেন 7টায়, সব গ্রাহক বিদ্যুৎ ওই যে 9টার দিকে পেয়ে গেছে, তাই তো? কারণ রামপাল আর RNPL চালু হতে পারেনি, ওই পায়রাটা একদম সাথে সাথে চালু হয়ে যায়, খুব কুইক রেসপন্স করতে পায়রা। আচ্ছা, তাহলে রামপাল আর ইয়েটা কখন চালু হবে? চালু করতে এখন হয়নি। না, আমি বলি বরিশাল পাওয়ার রোডে ভোর রাত্রে হয়েছে 6:40 আর রামপাল চালু হলো এখন থেকে 15 মিনিট আছে। বাট আমরা সচিবালয়ে ব্রিফ করছিলেন জ্বালানি উপদেষ্টা, আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।